বিরতির পর আবারও ফিরে এলাম। আজকে আমরা রয়েছি আরামবাগ টিভি স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন একেবারে বিজেপির যুব মোর্চা আরামবাগ টাউনের, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনিমেষ কর্মকার। তার সঙ্গে আমরা চর্চায় ছিলাম যে বিজেপি যে প্রচারে বেরিয়েছে সেখানে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে কিনা, কারণ যত সময় গড়াচ্ছে, ভোট যত এগিয়ে আসছে, ভোটের দিন ততই কিন্তু প্রচারের একেবারে ঝড় উঠছে বলা যায়। বিজেপি খুব দেরিতে শুরু করেছে প্রচারটা, কিন্তু তার মধ্যেও কিন্তু প্রচারে একটা ভালো জায়গা করে নিয়েছে। আমি যেটা জানতে চাইছি যে বিজেপির কি প্ল্যান, আরামবাগ শহরকে কেন্দ্র করে বড় কোনো সভা করে প্রচার করবে নাকি এইভাবেই চলবে? দেখুন, এখনো পর্যন্ত প্ল্যানিং যেটা হয়েছে সেটা হলো যে দেয়াল লেখন, স্ট্রিট কর্নার, ঠিক আছে, তারপরে ছোট ছোট করে প্রোগ্রাম তৈরি করা। যেমন ধরুন স্ট্রিট কর্নার বলতে আপনার বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আধ ঘন্টার একটা প্রোগ্রাম করা মাস্টারমশাইকে নিয়ে, মানে তপনদাকে নিয়ে, তো গৌরাটির মোড়ে করা, বা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে পৌঁছে যাওয়া, যে দূর থেকে হাত নেড়ে নয়। এখনো পর্যন্ত তো আরামবাগ শহরে আপনারা কোনো স্ট্রিট কর্নার করেননি। এখনো পর্যন্ত আমরা করিনি বলে তো করিনি, তার কারণ হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে, পারমিশন পাওয়া যাচ্ছে না, আমাদেরকে কোনো কিছুতেই পারমিশন দেওয়া হচ্ছে না। না, এখন তো নির্বাচন কমিশনের হাতে, এখনো নির্বাচন কমিশনের হাতে গেলে তাহলে আমরা জুগলিপার মাঠটা নিশ্চয়ই পেয়ে যেতাম। না কি বলছে নির্বাচন কমিশন এসডিও বাবুকে আমরা বলেছিলাম, ম্যাডামকে, তো এসডিও ম্যাডাম আমাদেরকে বললেন যে দিচ্ছি, দেখছি, তো এখনো পর্যন্ত হয়ে ওঠে না। যদি এরকম হয়, আমি যে লোকালে যদি এরকম হয়, তো আপনারা তো মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন কলকাতায়, যোগাযোগ করতে পারতেন। আমাদের যে সিনিয়র পার্সনরা রয়েছেন, দাদারা রয়েছেন, যে বিমানদা রয়েছেন, বিমানদা এটা নিয়ে যোগাযোগ করেছেন, অলরেডি কথা বলেছেন উপর নেতৃত্বের সাথে যে এখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, আমরা প্রোগ্রাম করতে পারছি না। সেই কারণেই যতদিন না ওখান থেকে একটা কিছু ফয়সালা হয় নির্বাচন থেকে, ততদিন পর্যন্ত আমরা ভেবে নেওয়া হয়েছে যে লোকের বাড়িতে বাড়িতে পৌঁছাবো, প্রতিটা মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাব। সেটা তো অবশ্যই, সেটার চেষ্টা আপনারা করছেন। আর আমি বলছি যে এরকম কোনো প্ল্যান আছে যে আরামবাগ শহরে মানে আরো পরের দিকে হলেও যে হেভিওয়েট কাউকে নিয়ে এসে? হ্যাঁ, হেভিওয়েট কথা চলছে, এখন দেখা যাক কতদূর কি হয়। কেন্দ্রের একজন মন্ত্রী আসবেন, এখনো পর্যন্ত কথা হয়েছে, যতক্ষণ না আমরা মাঠ পাচ্ছি, কনফার্ম করতে পারছি, ততক্ষণ আমরা বলতে পারছি না। যারা তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষুব্ধ, যেমন শেখ সেলিম থেকে শুরু করে আমি যার কথা বলছি, অনেকেই আছেন বিক্ষুব্ধ, যেগুলো আপনারাও বুঝতে পারছেন যে তাদেরও একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে, তাদেরকে আপনারা নিজেরা দলে আনছেন না কথা বলে, নাকি তারা যোগাযোগ করলে তবে? দেখুন, দলের সবার জন্য রাস্তা খোলা রয়েছে, দলের সাথে সবার জন্য রাস্তা করা রয়েছে। অনেকে ভাবছে যে দলটাকে, যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মতন, যে আমি উপনেতৃত্বের কাছে যাব, বলবো হয়ে যাবে, এই ব্যাপারটা এখানে নেই। এখানে নিচু স্তর থেকেই যোগাযোগ করতে হবে। শুনতে পাই যে অনেকেই নেতাই যোগাযোগ করেছেন উপর নেতৃত্বের সাথে। এটাও শুনেছিলাম যে ক্যান্ডিডেট হওয়ার জন্য তৃণমূলের 2 নেতা নাকি যোগাযোগ করেছিলেন। হ্যাঁ, এরকম শোনা গেছে, কিন্তু এখানে সেরকমভাবে হয় না। এখানে একটা নিয়ম শৃঙ্খলা মেনে ব্যাপারটা হয় আর কি। কি বলছেন তো, নিয়ম শৃঙ্খলা বলতে আমি যেটা বলতে চাইছি যে এখানে নিচু স্তর থেকেই আপনাকে উঠে আসতে হবে। আপনি মন্ত্রী ছিলেন বলে আপনি মন্ত্রিত্ব পাবেন এরকম ব্যাপার নেই, আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করে উঠে আসতে হবে। একটা সময় শোনা গেছিল যে বিশ্বনাথ কারক, যেহেতু তিনি এমএলএ ছিলেন, তার পক্ষে লড়াইটা সুবিধা হবে, সেই জন্য তাকে ক্যান্ডিডেট করা হতে পারে। দেখুন, বিশ্বনাথ কারকের যে ব্যাপারটা বলছেন, আপনাকে আমি বলি, বিশ্বনাথ কারকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি তার যেটা বক্তব্য, আমি এমপির জন্য ফর্ম ফিল আপ করিনি, এটা কোথা থেকেও একটা উড়িয়ে দেওয়া হয়েছিল বিজেপি কর্মীদেরকে ভাঙানোর জন্যে, বিজেপির কর্মীদের মনোবল ভাঙানোর জন্য। কেন বিশ্বনাথ কারক হলে কি মনোবল ভেঙে যেত? বিশ্বনাথ কারক হলে মনোবল ভেঙে যেত বলতে তার কারণ হচ্ছে যে গোঘাটে বিশ্বনাথ কারক বাবু সেরকমভাবে খুব একটা কাজ করতে পারেননি সিপিএম আমলে। লাস্ট পিরিয়ডে উনি যখন জিতেছিলেন তখন তৃণমূলের সরকার ছিল, উনি ঠিক করে কাজ করতে পারেননি, মানুষের কাছে পৌঁছতে পারেননি। আপনি নিশ্চয়ই দেখেছেন বিশ্বনাথ কারক বাবু পঞ্চায়েতে নমিনেশন ফাইল করতে গেছিল, তারপর কী অত্যাচার হয়েছে, মুখে কালি দেওয়া হয়েছে, তার বৌমার চুল ধরে টানা হয়েছে। আবার সেই তারাই মহিলা বাঁচাও অভিযানে লেগেছে, তারাই চুলে মুঠি ধরে ঘুরিয়ে মারধর পিটাপিটি করছে। সবাই জানে, সবাই দেখেছে, উপর নেতৃত্ব পর্যন্ত দেখেছে যে কী হচ্ছে। আজকে এত কোম্পানির যে আর্মি আসছে, তার কারণ হচ্ছে আমারও মনে হয় পঞ্চায়েত ভোটের জন্য। না, তার মানে আপনি বলছেন যে বিশ্বনাথ কারক যেহেতু সেইভাবে শেষ দিকটা কাজ করতে পারেনি, তাকে ক্যান্ডিডেট করলে তার একটা ইমেজটাতে একটা সমস্যা দাঁড়িয়েছিল। বিশ্বনাথ কারক প্রথমের দিকে ভালো কাজ করেছিলেন, যখন সেকেন্ডবার জিতেছিলেন তখন তৃণমূলের সরকার ছিল, উনি ঠিক করে কাজ করতে পারেননি, তার এফেক্টটা পড়তে পারতো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে বিজেপি যত যাই হোক বলছেন যে বিজেপিকে মুসলমানরা ভোট দেবেন না, তো আপনারা কি যখন রাস্তায় বের হচ্ছেন, মুসলিম ভোটারদের সঙ্গে কথা হচ্ছে, মুসলমানরা ভোট দেবেন না কারণ আপনাদের প্রার্থী আবার আরএসএস ঘেঁষা?
দেখুন, মুসলিমরা ভোট দেবে না যদি আপনি বলে থাকেন, তাহলে আমি আপনাকে বলি উত্তরপ্রদেশ আমাদের অতগুলো সিট হতো না। কি বলতে পারলেন তো, মুসলিমরা ভোট না দিলে আমাদের সরকারটা একক সংখ্যাগরিষ্ঠতায় আসতো না। এইটা তৈরি করা হচ্ছে হাওয়াটাকে। আরামবাগে কি বুঝছেন? আরামবাগে আমি আপনাকে বলতে পারি যে কাজীপাড়া থেকেও ভোট আসবে, আন্দিরমল থেকেও ভোট আসবে, মিয়াপাড়া থেকেও ভোট আসবে। কোনো নেতৃত্বকে তো আমরা দেখছি না সামনের সারিতে। নেতৃত্বকে সামনে থেকে দেখছেন না, তার কারণ আমি বলতে পারবো না কি রয়েছে ভিতরে, কিন্তু ওখান থেকেও ভোট আসবে। আর আপনাকে আমি এইটুকুন চ্যালেঞ্জ করে বলছি, মুসলিম ভোটই বেশি আসবে। কারণ এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নেই, এখানে দেশের ব্যাপার আছে। কিন্তু মুখে জয় শ্রীরাম বলতে হবে, মুখে জয় শ্রীরাম বলতে হবে। দেখুন, সেটা অবশ্য তৃণমূল কংগ্রেসও বলছে, তৃণমূল কংগ্রেসও তো বলছে জয় শ্রীরাম, তৃণমূল কংগ্রেসও জয় শ্রীরাম বলছে। কিন্তু আপনাকে আমি বলি যে মুসলিম ভোটেই আমরা মেজরিটিতে আসবো, মুসলিমরাও ভোট করবে। তার আপনারা যখন প্রচারে বেরোচ্ছেন, সেটা নিশ্চয়ই মুসলিম ভোটারদের সঙ্গে কথা হচ্ছে, তো তাদের মধ্যে কোনো মানে পাচ্ছেন আপনাদের দিকে? হ্যাঁ, দেখুন, আমি আপনাকে বলি যে মুসলিমদের মধ্যে কিন্তু একটা রীতিমতন উৎসাহ রয়েছে মোদিকে নিয়ে, মোদির কাজ নিয়ে। এখানে কিন্তু তপনদাকে দেখে ভোট হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় মোদিকে দেখেই ভোট হবে। আমাদের 543টা আসনে 543টা আসনেই ভোট হবে, মোদিকে দেখে ভোট হবে। কিন্তু এখানে তো ভোট হয় মমতা ব্যানার্জিকে দেখে না। এখানে যেমন ওয়েস্ট বেঙ্গলের রীতি কালচার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয়, কিন্তু আমার মনে হয় না সেই জিনিসটা এবারে হবে। এখানকার যিনি প্রার্থী হয়েছেন শাসক দলের, অপরূপা পোদ্দার, যিনি এখনো বিদায়ী এমপি আছেন, তার সম্পর্কে নারদা নিয়ে একটা বিরাট কাণ্ড হয়ে অনেক প্রচারে এসেছিল, সেইগুলো কোথাও একটা থিতিয়ে গেল মনে হচ্ছে। সেটা প্রচারও দেখতে পাচ্ছি না। প্রচারে থিতিয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ ওনাকে আরামবাগের বুকে আরামবাগের মানুষ দেখতেই পায় না। উনি আরামবাগ মানুষকে সময় দিতে পারেন না। কই এত খেলাধুলো হয়, প্রোগ্রাম হয়, সব জায়গাতে যান উনি না। এইবার আরামবাগে প্রোগ্রামে যান, উনি শুধু টিভি ফুটেজ খেতে জানেন। টিভি ফুটেজ ছাড়া উনি কিছু খেতে জানেন না। যে আমি জানি এই খেলাটাতে গেলে ওখানে মিডিয়া থাকবে, আমাকে লোক দেখবে। মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা কিন্তু অপরূপা পোদ্দার রাখেন নাই। উনি কিন্তু মানুষের কাছ থেকে অনেকদিন আগে বিচ্ছেদ হয়ে গেছেন। উনি তো বলছেন যে আমি মিডিয়ার সঙ্গে কথা, মানে উনি তো মিডিয়ার সঙ্গে কথা বলতে চায় না ভালো করে। না, মিডিয়া এইগুলো একটা করে, এইগুলো একটা করে স্টান্ট। এটা একটা স্টান্ট। তার কারণ হচ্ছে মিডিয়ার সাথে কথা বলবো না, অথচ মিডিয়ার ছবি যেটা তুলছে সেটা আমি তুলবো। উনি সেই জিনিসটাই করছেন। উনি মানুষের কাছে পৌঁছতে পারছেন না। কি নিয়ে যাবেন? লড়াইটা কার সঙ্গে হবে, অপূর্বা পোদ্দারের সঙ্গে না শক্তিমোহন মালিকের সঙ্গে? দেখুন, এইটা যেই ফাইটটা হবে সেটা নিশ্চয়ই আমার মনে হয় অপূর্বা পোদ্দার আর শক্তিমোহন মালিকের দুজনের সাথেই ফাইট করতে হবে আমাদেরকে। যে সিপিএমের 34 বছর যে অত্যাচার, তার বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হবে। আর এই 10 বছরে যে অত্যাচারটা মানুষ অত্যাচারিত হয়েছে, 5 বছরে যে অত্যাচারিত হয়েছে, সেটার বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হবে। কংগ্রেসটাকে ছেড়েই দিয়েছেন? কংগ্রেসটাকে আমরা ছেড়েই দিয়েছি, তার কারণ মানুষ মন থেকে কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। মানুষ মন থেকে কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। কংগ্রেসের যিনি প্রার্থী ঘোষণা যেটা হলো গতকাল, শ্রীমতী জ্যোতি দাস, তিনিও তো বাইরের আবার রেজিস্ট্রার। হ্যাঁ, এবার দেখুন, বাইরে থেকে আসছে একটা মানুষ, সুবিধা অসুবিধাতে ক্যান্ডিডেটকে পাচ্ছে না। এটা আরামবাগের মানুষ বুঝে গেছে। আরামবাগের মানুষ বুঝে গেছে। আরামবাগের মানুষের যদি অপূর্বা পোদ্দারকে না পায়, আপনি ভাবছেন কেউ চন্দ্রকোনার মানুষ পাচ্ছে, গোঘাটের মানুষ পাচ্ছে। দুটো খেলাতে উদ্বোধন করলে আর দুটো মন্দিরে যে পুজো দিলে যদি আমি মানুষের কাছে পৌঁছে যাই, এই চিন্তাধারা নিয়ে কিন্তু রাজনীতি হয় না। একেবারেই। আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। আমি জানতে চাইবো যে আরামবাগ শহরে যেহেতু আপনি দায়িত্ব রয়েছেন যুব মোর্চার, শহরে কি মনে হচ্ছে, শহরে কি লিড হবে আপনাদের? শহরে একদম আমি আপনাকে বলতে পারি খুব ভালো রেজাল্ট আমরা করব। শহরের মানুষের কিন্তু যথেষ্ট প্রেসার আছে বিজেপির উপর, যে তোমরা আগাও, আমরা আছি। মানুষ লোকালয়ে বেরোতে পারছে না, সামনে আসতে পারছে না, তার কিছু পরিস্থিতির কারণে সেই পরিস্থিতি তৈরি করা হয়েছে। কিন্তু আপনাকে আমি কথা দিতে পারি যে আরামবাগের মানুষ কিন্তু মন ঠিক করে নিয়েছে, প্রার্থী যেই হোক ভোট বিজেপিতেই দেবে। এই যে প্রচারের জন্য আপনি বলছেন? না, প্রচারের জন্য নয়। আমি তপন মাস্টার মশাইয়ের নিয়ে বলতে পারি যে মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে কে তপন মাস্টার, কেউ কি, এইসব নয়। বিজেপিতে ভোট দেবে, সে নরেন্দ্র মোদীকে ভোট দেবে। এটা আপনি বলছেন, এটা আরামবাগ মানুষ ঠিক করে নিয়েছে। তো আপনারা তো এরকম মাঝে মধ্যেই বলেন যে অনেক কাউন্সিলর যোগ দেবেন, কেউ বলেন যে হেভিওয়েট যোগ দেবে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কাউন্সিলর যোগ দেবেন, বোর্ডটা ভেঙে যাবে, এইগুলো সব হবে। একটু ধৈর্য ধরুন আপনি, আর 10টা দিন ধৈর্য ধরুন। ওদের যারে সমস্যা শুরু হয়েছে, আর 10টা দিন ধৈর্য ধরলে আমার মনে হচ্ছে সব ভেঙে যাবে, কিচ্ছু থাকবে না, তৃণমূল বলে অস্তিত্বই থাকবে না।
আপনারা কতদিন ধৈর্য ধরবেন যে লোকসভা ভোটের রেজাল্ট পর্যন্ত? তারপর কি করবেন যদি মোদি ফিরে আসে? মোদি ফিরে আসে, আমরা যেমন যেইভাবে কাজ চলছিল সেইভাবে আমরা কাজ করে যাব। আমাদের তো কিছু সংকল্প নিয়ে আগাচ্ছি আমরা, সেই সংকল্প। কেউ কেউ তো বলছেন যে মোদি যদি ফেরত আসে সেন্টারে, তাহলে যেদিন রেজাল্ট বেরোবে তার ঘন্টাখানেক পর থেকে আরামবাগে নাকি আপনারা সব ভাঙচুর তোলপাড় শুরু করে দিবেন। দেখুন, আগের বারেও মোদি এসেছিল, কতগুলো ঘর ভাঙচুর হয়েছে আমার জানা নেই। আমার জানা নেই যে আগের বারের যে ইলেকশনে 2014 ইলেকশনে বিজেপি জিতেছিল, একক সংখ্যাগরিষ্ঠতায় জিতেছিল। তখন তো বিজেপির প্রভাব ছিল কোথায় আরামবাগে? বিজেপির প্রভাব যদি না থাকতো তাহলে ভোটটা 1.5 লাখে পৌঁছাতো না এখানে। হ্যাঁ, 1,58,000 ভোট হতো না। আগের বারের ভোটেতেও আর্মি ছিল, আর্মি কিন্তু নিজের চোখে দেখেছে যে ভোট কিভাবে হয়েছে। আর্মিকে নিয়ে এসে বোস করেই রাখা হয়েছে একটা জায়গাতে, রুট মার্চ করানো হয়নি। তার মধ্যেও আমরা কিন্তু 1.5 লাখ ভোট পেয়েছিলাম। সেন্টারে যদি মোদি ফিরে আসে তাহলে আপনি বলছেন যে 21-এ আপনারা রাজ্যে দখল করবেন ক্ষমতা? দেখুন, 21-এ আপনার হয়তো মনে রয়েছে অমিত শাহর প্রোগ্রামটা। অমিত শাহ 2014-15-তে এসে বলেছিলেন যে 2019-এ আমরা আসছি। কতটা দূরদর্শিতা থাকলে এরকম কথা বলা যায়? আমি তখন ভাবতাম যে আমরা 2019-এ কী করে, কেন তার আগে নয় কেন? তো আজ আমি বুঝতে পারছি উনি অনেক দূরদর্শিতার সাথে কথা বলেছিলেন 2019 আমরা আসছি। তো আজকে আপনি দেখুন পরিস্থিতি, যেখানে বিজেপি একটা সিট ছিল, 2টো সিট ছিল, সেটার আপনার গ্রোথটা দেখবেন। কটা হবে? আমি আপনাকে বলতে পারি তো 22+ হবে। তৃণমূল তো বলছে 42-42। তৃণমূল তো অনেক কিছুই বলেছে, সব কথা রাখলে হয়তো আমরা আসতামই না। ধরুন আপনাদের দল মোদি ফের ক্ষমতায় ফিরে এলেন এবং একবারে এখানেও বিজেপির একটা হাওয়া বিরাট কাজ করছে। এবার যারা তৃণমূলের শাসন ক্ষমতায় রয়েছেন, যারা সামনের সারিতে রয়েছেন, তারাও দেখবেন যে তারাও যদি, এর আগেও হয়েছে, আগের বোর্ড যখন সিপিএম ক্ষমতাচ্যুত হচ্ছে সেই সময় অনেকেই কাউন্সিলর তারা কিন্তু একেবারে রাতারাতি বদল হয়ে নিজের ক্ষমতা ধরে রেখেছিলেন। এইভাবে যে সবাই যেতে চাই তৃণমূল কংগ্রেস। দেখুন, আপনাকে আমি প্রথমেই বললাম, এখনও বলছি যে আসবে তাই পার্টির দরজা কিন্তু সবার জন্য খোলা। সেটা বলছেন এখন নিচু স্তরে কাজ করে আসতে হবে, একদম নিচু স্তর থেকে আপনাকে উঠে আসতে হবে। আমি কাউন্সিলর ছিলাম, দেখুন আমি আপনাকে বলছি যে কাউন্সিলর ছিলাম, কাউন্সিলর থাকবো, কাউন্সিলর টিকিট পাবো, এটা সরকারি চাকরি নয় যে আমি করছিলাম, কি ফ্যামিলি বিজনেসও নয় যে আমি করছিলাম আছি থাকবো, এরকম ব্যাপার নয়। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা কতটা সেটা প্রমাণ করতে হবে। গ্রহণযোগ্যতা না থাকলে তারা কাউন্সিলর হলেন কি করে? গ্রহণযোগ্যতা ছিল না, কারণ ইলেকশন আগের বারে একটা বুথেও ইলেকশন হয়নি। যারা নমিনেশন ফাইল করেছিল তাদেরকে সবাইকে বাধ্য হয়েছিল তুলতে, ইলেকশন কিন্তু হয়নি। তাহলে আপনি গ্রহণযোগ্যতাটা বুঝছেন কি করে? ওকে, দেখা যাক কি হয় পরিস্থিতি। আমরা 23শে মের দিকে নজর রাখবো যে তা সেই রেজাল্ট কি হয়, আরামবাগের রেজাল্ট কি হয়, এবং তারপর যদি সেন্টারে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় ফিরে আসেন সেই ক্ষেত্রে এই রাজ্যের পরিস্থিতি কী হয় এবং আরামবাগের পরিস্থিতি কী হয়। তবে বিজেপি প্রচার চালাচ্ছে, পুরো দমই চালাচ্ছে, অনেক দেরিতে তারা প্রচার শুরু করেছে, কিন্তু তারপরে একবারে বসে নেই বলা যায়। বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তপন কুমার রায়, তিনি আজকেই কামারপুকুরে মন্দিরে পুজো দিয়েছেন এবং তারপর একবারে বাড়ি বাড়ি রাস্তায় তিনি কিন্তু ঘুরছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার এই প্রচার এখন অনেকটা সময় বাকি রয়েছে, 6ই মে যেখানে ভোট, মাঝখানে অনেকটা সময় প্রচারের জন্য। সেই প্রচার কতটা ঝড় তুলতে পারে বিজেপি সেটা দেখার বিষয় রয়েছে। এইভাবেই আমরা ভোটের কারিগর হিসেবে বিভিন্ন দলের যারা সামনের দিকে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন ভোটের প্রচারে, তাদেরকে আমরা আনবো আরামবাগ টিভি স্টুডিওতে, শুনবো তাদের কাছ থেকে কথা, কোথায় কী সমস্যা, কীভাবে চলছে প্রচার, এবং যদি তাদের থেকে কিছু তথ্য বেরিয়ে আসে, বাধার জায়গাটা, কোনো ভিতরের কোনো খবর, সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি, আপনাদের ঘরের চ্যানেল, আপনাদের মনের চ্যানেল। এবং অসংখ্য ধন্যবাদ জানাই অনিমেষ কর্মকার, একেবারে যুব মোর্চার যিনি বিজেপির দায়িত্বে রয়েছেন, যুব মোর্চার, আমার সঙ্গে এতক্ষণ আরামবাগ টিভি স্টুডিওতে ছিলেন। ধন্যবাদ।